নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব অম্বুবাচী নিয়ে। সনাতনী হিন্দু ধর্মকে যত আমি স্টাডি করেছি, আমি লক্ষ্য করেছি এই সনাতনী হিন্দু ধর্মের মধ্যে সায়েন্স কিন্তু মারাত্মকভাবে বিদ্যমান এবং সুপ্ত অবস্থায় কিন্তু বিদ্যমান, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। এই সনাতনী হিন্দু ধর্মের নিয়ম কানুন প্রথা ইমপ্লিমেন্টেশন সবকিছুর মধ্যে সায়েন্স কিন্তু মারাত্মকভাবে রয়েছে। অনেক সময় ধার্মিক সত্তা দিয়ে বা ধার্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেইগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে প্রত্যেকটি রন্ধে রন্ধে সনাতনী হিন্দু ধর্মের মধ্যে কিন্তু বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান, রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি কিন্তু বিদ্যমান। অম্বুবাচী নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, অম্বুবাচী কথাটার অর্থ কি? অম্বু কথাটি এসছে অম্ব থেকে। অম্ব মানে জল, আর বাচী মানে বৃদ্ধি। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা আসার ফলে ধরিত্রী মাতা কিন্তু সিক্ত হয় এবং বীজ বপনের জন্য আবার পুনরায় নতুন করে কিন্তু সে প্রস্তুত হয়, যোগ্য হয়। এই যে গ্রীষ্মের দাবদাহ, শুষ্কতা এবং বর্ষার আগমন, এর মিডিল ফেসে 3টে দিনের জন্য এই ধরিত্রী মাতাকে কিন্তু রেস্ট দেয়া হয়, বিশ্রাম দেয়া হয়। এই যে 3টে দিনের জন্য বিশ্রাম দেয়া হয় তাকেই কিন্তু বলা হয় অম্বুবাচী। আসল সত্যটা হচ্ছে এটাই। এবার যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল দিকে চলে যাই, তাহলে আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে 100 বছরে এই প্রথমবার বৃষ রাশিতে 4টি গ্রহের মহামিলন হয়েছিল, 1 জুন থেকে 12 জুন পর্যন্ত। 12 জুন সন্ধে 6টা 15 মিনিটের পর থেকে এই 4টি গ্রহের গোচরগত কিন্তু পরিবর্তন আবার শুরু হয়েছে। এই 4টি গ্রহের মধ্যে কিন্তু রবি গ্রহটাও ছিল। রবি কিন্তু মৃগশিরা নক্ষত্রের আন্ডারে ছিল। তাহলে রবি এবং মঙ্গলের একত্রীকরণ কিন্তু কি করেছিল? শুষ্কতাকে বৃদ্ধি পাইয়ে দিয়েছিল। এবং সেখান থেকে যদি লক্ষ্য করা যায়, এই 12 জুন সন্ধে 6টা 15 মিনিটের পর কিন্তু রবি গ্রহটি আদ্রা নক্ষত্রের আন্ডারে চলে এলো এবং সে কিন্তু মিথুন রাশিতে ট্রানজিট করলো। এই যে মিথুন রাশিতে ট্রানজিট করলো এবং আদ্রা নক্ষত্রের সংস্পর্শে এলো, এই সময়টাতেই কিন্তু কি হয়ে গেল? এই ধরণী, ধরিত্রী মাতা, কেননা আমরা মা রূপে আমাদের এই ধরিত্রীকে সবসময় কিন্তু বলে এসেছি, মেনে এসেছি। এই সময়টাতে কিন্তু যেহেতু বৃষ্টির প্রাদুর্ভাব বা ধরণী সিক্ত হবার মতন পরিস্থিতি সৃষ্টি হয়, তাই ধরণীকে উপযুক্ত করে তোলার জন্য তাকে 3টে দিন বিশ্রাম দেয়া হয়। কত সাইন্টিফিক! এইবার যদি আমরা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বিশেষ করে নারীদের শরীরের মধ্যে সোমাটোট্রপিক হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এই 3টে হরমোন যখন এক লেভেলে চলে আসছে এবং একই কার্য করতে তারা শুরু করে, তখন কিন্তু এই কার্যকারিতাটা কিন্তু যে মেয়াদ, সেটা কিন্তু 3টে দিন হয়। যখন এই 3টে দিন এই 3টে হরমোন একই কাজ করতে শুরু করে, তখন কিন্তু শরীরকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয়। তার কারণ বাড়িতে 4জন মেম্বারই যদি কাজ করে, 4জন মেম্বারই যদি রান্না করে, কোনো একটা কাজ 4জন মেম্বার একই কাজ করছে, তাহলে কিন্তু গৃহের পরিবেশ যেমন নষ্ট হয়ে যায়, গৃহ শান্তি যেমন বিঘ্নিত ঘটে, ঠিক সেরকম করে কিন্তু নারীর শরীরের মধ্যে প্রত্যেকটি হরমোনের আলাদা আলাদা ফাংশন, কিন্তু যখন সূর্য এবং আদ্রা নক্ষত্রের একত্রীকরণ শরীরের মধ্যে বসতি স্থাপন করে, তার ইমপ্লিমেন্টেশনটা কি হয়ে যায়? 3টে হরমোনই যখন এক ফাংশন করে, তখন শরীর কিন্তু রেস্ট চায়, তখন শরীর কিন্তু কর্মবিরতি চায়।
এই রেস্ট বা কর্মবিরতি সমস্তটাই কিন্তু নির্ভর করছে তার ব্যক্তিগত জীবনে তার ব্যবহারিক প্রয়োগ, খাদ্যাভ্যাস এবং নিয়ম কানুন। এই যে সোমাটোট্রপিক হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এই তিনটে হরমোন একত্রিত এবং এক ফাংশন এবং এক লেভেলে থাকে কিন্তু কেবল 3টে দিন। তাই জন্য এই 3টে দিন কিন্তু যখনই এই অবস্থান সৃষ্টি হয় তখনই কিন্তু শরীর রেস্ট চাইছে। কতটা মারাত্মক রকমের মানে আমি যদি ধর্মকে দেখি এবং সায়েন্সকে দেখি এবং আমাদের শরীরকে দেখি তাহলে সব কিন্তু এক জায়গায় এসে কেন্দ্রীভূত হয়ে যায়। তাই জন্য এই 3টে দিন যাতে 3টে হরমোনের একই ফাংশন কখনো নারীর শরীরকে তাদের ফাংশনটা তাদের ব্যবহারিক প্রয়োগকে ডিস্টারবেন্স ক্রিয়েট না করে বা শারীরিক দিক দিয়ে দুর্বল না করে ফেলে বা অসুস্থ না হয়ে যায়, তাই জন্য কিন্তু 3টে দিন রেস্টের প্রয়োজন হয়। সেটাকেই কিন্তু হিন্দু ধর্ম মতে কি করলো, সতীর যোনি পূজা হিসাবে আখ্যা দিল, বিবেচ্য করলো, যাতে সাধারণ মানুষ ধর্মের মধ্যে দিয়ে বিজ্ঞানটাকে অন্তত মানে। কতটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জায়গা সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি যদি খুব ভালো মতন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি নানান মানুষজন নানান কথা বলছে, কিন্তু শুনে রাখুন আসল সত্য হচ্ছে এই অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন 8:43 AM থেকে শুরু হচ্ছে, তাকে কিন্তু প্রবৃত্তি বলা হয়। আর নিবৃত্তি হচ্ছে 25শে জুন 9:08 PM। আপনারা এটা খাতায় লিখে রাখুন, এটা হচ্ছে আসল সময়। এখন এই যে সময়টা, এই সময়টা কিন্তু ওই যে বললাম যখনই আমাদের হরমোন, 3টে হরমোন, সোমাটোট্রপিক হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, 3টে যখন এক লেভেলে চলে আসছে তখন আমাদের ব্যবহারিক প্রয়োগ, আমাদের খাদ্যাভ্যাস, নিয়ম কানুন একটা আলাদা সিস্টেম কিন্তু চাই, আলাদা সিস্টেমে চলে যেতে হয়। সেটাকেই কিন্তু বলা হয় অম্বুবাচী চলাকালীন কি কি নিয়ম পালন করা প্রয়োজন। কেমন? আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, এটা অবশ্যই আপনারা মেনে চলবেন, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই এইটার প্রভাব বিদ্যমান। নারীদের ক্ষেত্রে 3টে হরমোনের যে প্রভাব এক লেভেলে চলে আসা, সেটা তো নারীদের ক্ষেত্রে রেস্ট চাই বা নিয়মটার পরিবর্তন চাই, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রেও সেই নিয়ম মানাটা ভীষণ প্রয়োজন এবং পরিবারের সদস্যদের প্রত্যেকেরই কিন্তু সেই নিয়মটা মেনে চলা ভীষণ প্রয়োজন। কি প্রয়োজন? অম্বুবাচী যতক্ষণ চলবে, অর্থাৎ 22শে জুন 8:43 AM থেকে 25শে জুন 9:08 PM, মনে রাখবেন এই সময় কিন্তু ঘরে যে ঈশ্বরের মূর্তি রয়েছে, ঈশ্বরের মূর্তি রয়েছে, ঈশ্বরের ফটো রয়েছে, লাল কাপড় দিয়ে সেইগুলোকে কিন্তু ঢেকে দিতে হয়। মনে রাখা দরকার লাল কাপড় কিন্তু রিফ্লেক্ট করে, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিংকে কিন্তু অ্যাবজর্ব করার জন্য। আর যখনই আমরা কোনো ধার্মিক প্রকরণগত দিক বা কোনো ধর্মের দিক দিয়ে নিজেকে ইমপ্লিমেন্ট করছি, তখন সবসময় কিন্তু প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এবং সোমাটোট্রপিক হরমোনের মেলবন্ধন ঘটছে। তার কারণ আমরা কিন্তু তখন নিজেদেরকে কনসেন্ট্রেট করছি কি আধ্যাত্মিকতার দিক দিয়ে। সুতরাং তাই জন্য মূর্তিগুলোকে কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয় সব সময়, বা ঈশ্বরের ছবি যার সামনে দাঁড়ালে আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি গেইন হচ্ছে বা স্পিরিচুয়ালিটির সৃষ্টি হচ্ছে। আমরা কখনো কিন্তু বাড়িতে যদি একটা কুকুরের ছবি থাকে, হরিণের ছবি থাকে, বাঘের ছবি থাকে, তার সামনে গিয়ে কখনো কিন্তু আমাদের মধ্যে যে স্পিরিচুয়াল ইমপ্লিমেন্টেশন সেটাকে কখনো কিন্তু ক্রিয়েট করি না। কিন্তু যদি কালীমাতার ছবি থাকে, শিবের ছবি থাকে, গণেশের ছবি থাকে, যে কোনো ঈশ্বরের ছবি থাকে, এটা কিন্তু পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে, দেব দেবী উভয়ের ক্ষেত্রে তাদেরকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, যাতে তার রিফ্লেকশনটা কখনো সোমাটোট্রপিক হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোন, এই 3টে লেভেল কখনো যেন একসাথে
আমার দেহের মধ্যে কার্যকারী ভূমিকা গ্রহণ না করে। মনে রাখবেন, এই 3টে দিন কখনো কিন্তু সেকা খাবার খেতে নেই এবং পুড়িয়ে কোনো খাবার কিন্তু কখনো খেতে নেই। এই 3টে দিন আমিষ খাবার একদম বর্জনীয়। বিশেষ করে কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম খাবার কখনোই কিন্তু খেতে নেই। কেমন? মাটির উপর কখনো কিন্তু উনুন জ্বালাতে নেই। এটা কিন্তু বারবার ধরে মাথায় রাখবেন। মাটির উপর কখনো কিন্তু উনুন জ্বালাতে নেই। কেন জ্বালাতে নেই? না, এই 3টে দিন কিন্তু ধরিত্রীকে বিশ্রাম দেয়া হচ্ছে। তাই জন্য এই 3টে দিন কখনোই কিন্তু ভূমি রিলেটেড কোনো কাজ করতে নেই। হ্যাঁ, কখনো কিন্তু চাষাবাদ করতে নেই, কখনো বৃক্ষরোপণ করতে নেই। এগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ভূমি রিলেটেড কোনো কাজ করতে নেই, বা ভূমিকে আঘাত দেওয়া হয়, বা ভূমিকে ইমপ্লিমেন্ট করা হয়, বা ভূমির দ্বারা কোনো কাজ করা হয়, এই কোনো কাজ কিন্তু কখনো এই 3টে দিন বলতে 22শে জুন 8টা 43 AM থেকে 25শে জুন 9টা 8 PM এর মধ্যে, এই সময়টার মধ্যে কখনো কিন্তু করতে নেই। তাহলে কি বললাম? এই 3টে দিন আমিষ আহার কিন্তু বর্জন করতে হয়। মাটির উপর কখনো কিন্তু উনুন জ্বালাতে নেই। দেখা গেল আপনারা ঈশ্বরের মুখ তো ঢেকে দিয়েছেন, কিন্তু জল মিষ্টি দিচ্ছেন বা পুজো আচ্ছা করছেন, বা একটা ভক্তি তো মানুষের মধ্যে থাকে, শ্রদ্ধা তো মানুষের মধ্যে থাকে, তার কারণ প্রাত্যহিক জীবনে ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করি। মনে রাখবেন, যদি ঈশ্বরের পূজা মনে মনে করতে হয় বা বাহ্যিকভাবেও করতে হয়, তাহলে শঙ্খধ্বনি ছাড়া আর কোনো কিছু করতে নেই। এই যে সময়টা বললাম, এই সময়ের মধ্যে। আবার বলছি, এমন কোনো কাজ করবেন না, এমনকি ভূমি পূজা পর্যন্ত করবেন না, বৃক্ষরোপণ করবেন না, বা কর্ষণ করবেন না, চাষাবাদ করবেন না। ভূমি রিলেটেড কোনো কাজ এই সময়ের মধ্যে কিন্তু কখনো করতে নেই। কালো কালি দিয়ে কখনো কিন্তু এই 3 দিন সিগনেচার করতে নেই বয়স্ক মানুষদের। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কখনো কিন্তু কালো কালি এবং লাল কালি পড়াশোনার জন্য ব্যবহার করতে নেই। এই সমস্তটাই কিন্তু কি হয়, ভাইব্রেশন। এই প্রত্যেকটা সমস্ত কিছুই কিন্তু রিলেটেড আমাদের ভাইব্রেশনের সাথে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের চিন্তাধারা সবকিছু কিন্তু অ্যাবজর্ব করছে আমাদের মন। এটা ভুলে গেলে কখনোই কিন্তু চলবে না। এই সময়টা, যেই সময়টা আমি বললাম, এই সময়ের মধ্যে চুলে কখনো কিন্তু রং করতে নেই, চুল কখনো কিন্তু কাটতে নেই। এটা মাথায় রাখবেন। কৃষিকাজ কখনো এই সময় কিন্তু করতে নেই। বৃক্ষরোপণ কখনো কিন্তু এই সময় করতে নেই। বাড়িতে তুলসী গাছ কখনোই কিন্তু বপন করতে নেই এই সময়। এটা মাথায় রাখবেন। এই যে সময়টা বললাম, 22শে জুন 8টা 43 AM থেকে 25শে জুন 9টা 8 PM, এই সময়টাই কিন্তু আম এবং দুধ খাওয়া খুব উপকারী। কিন্তু মাথায় রাখবেন, কখনো আম এবং দুধ একসাথে খেতে নেই। আমরা কিন্তু অনেকেই জানি না যে অম্বুবাচী চলাকালীন কখনো কিন্তু আম এবং দুধ একসাথে খেতে নেই। আম এবং দুধ পৃথক পৃথকভাবে কিন্তু খুব শুভ। কিন্তু আবার যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল দিকে চলে যাই, তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের 9-6 কানেকশন কেতুকে নেগেটিভ করলে, এটা আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলি, কখনো দুধ খেতে নেই, কখনো দুধ খেতে নেই। এটা মাথায় রাখবেন। সন্ধ্যার পর কখনো কিন্তু তুলসী গাছে জল দিতে নেই। কিন্তু এই সন্ধ্যের আগে যতক্ষণ আকাশে সূর্য আছে, সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত যতক্ষণ আকাশে সূর্য আছে, ততক্ষণ 3 টাইমস, 3বার কিন্তু তুলসী গাছে জল দিতে হয়, কিন্তু কখনো গঙ্গা জল দিতে নেই। আর তুলসী গাছ, তার গোড়ায় গিয়ে কখনো কিন্তু জল দিতে নেই। যখনই 3বার জল দেবেন, তুলসী গাছটা রয়েছে উপর থেকে কিন্তু জল দিতে হয়। এবং সূর্যোদয় থেকে যতক্ষণ সূর্য ডুবে না যাচ্ছে, এই সময়ের মধ্যে 3বার কিন্তু অন্তত জল দিতে হয় এই তুলসী গাছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কিন্তু বিধান বলছে।
এটা কিন্তু হিন্দু শাস্ত্র বলছে, সনাতনী ধর্ম বলছে, হিন্দু ধর্ম বলছে। সন্ন্যাসীরা, সাধুরা, বিধবারা এই 3 দিন কখনোই কিন্তু রান্না করা খাবার খাবেন না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। খালি মাটিতে কখনো শুতে নেই। আমি একটা বালিশ নিলাম আর খালি মাটিতে শুয়ে পড়লাম, কখনো নয়। দরকার হলে একটা আমাদের মাদুর বিছিয়ে নেবেন, শতরঞ্চি বিছিয়ে নেবেন, কম্বল বিছিয়ে নেবেন, কিছু একটা বিছিয়ে নেবেন, কিন্তু কখনো খালি মাটিতে শুতে নেই। পশ্চিম দিকে মুখ করে কখনো রান্না করতে নেই রান্নাঘরে। কেমন? শোয়ার ঘরে কখনো কিন্তু লাল আলো জ্বালাতে নেই। ইভেন ঘরের মধ্যে কিন্তু এই যে সময়টা, যত সময় অম্বুবাচী থাকছে, এই অম্বুবাচী থাকাকালীন যতটা সময়, এই সময় ঘরের মধ্যে কখনো কিন্তু হলুদ আলো, সাদা আলো, লাল আলো জ্বালাতে নেই। শোয়ার সময় কখনো কিন্তু আমরা 0 পাওয়ারের লাল আলো জ্বালিয়ে অনেক সময় শুই, কখনো কিন্তু শোয়া উচিত নয়। এটা মাথায় রাখার প্রয়োজন। গৃহের মধ্যে যদি কোনো আবর্জনা থাকে বা গৃহের বাইরে যদি কোনো আবর্জনা থাকে, এই সময়টা, যে সময়টা আমি বললাম অম্বুবাচীর ক্ষেত্রে প্রযোজ্য, সেই সময়টায় কখনো কিন্তু আগুন জ্বালিয়ে সেইগুলোকে পোড়াতে নেই। যদি মনে হয় এই সময়ের মধ্যে আমার গৃহের ময়লা বা আবর্জনা বা ঘরের বাইরের ময়লা বা আবর্জনাকে, আমাকে এই আবর্জনাটা স্ট্যাক করে আমি রাখবো না, তাহলে মাটি খুঁড়ে তার মধ্যে পুঁতে দিন। কিন্তু অম্বুবাচী চলাকালীন কখনো ঘরের ময়লা বা ঘরের বাইরের ময়লা আগুন দিয়ে জ্বালাতে নেই। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যারা তোমরা অবিবাহিত বা যাদের বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, বা যাদের দেখা যাচ্ছে উত্তেজনা চরমে হয়ে যায়, অল্প কথাতেই ইরিটেট হয়ে যাচ্ছ, ক্রোধ চলে আসছে, কতটা সাইন্স, এই সময়টায় অম্বুবাচী চলাকালীন শেষ পাতে, খাবার খাওয়া হয়ে গেল, শেষ পাতে টক দই এবং ভাত খাওয়া অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। টক দই এমন একটা খাবার, যেই খাবারটা খেলে কখনো কিন্তু সোমাটোট্রপিক হরমোন, প্রোলেকটিন রিলিজিং হরমোন এবং ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এক লেভেলে থাকে না। বিরাট রকমের কিন্তু সায়েন্স, এটা আমি কিন্তু স্টাডি করে দেখেছি। খোলা চুলে কখনো এই সময় রান্না করতে নেই, কখনো খোলা চুলে এই সময় রান্না করতে নেই। যারা যারা স্বামী স্ত্রী, বা মনে রেখো এই যে 3টে দিন সহবাসে কখনো কিন্তু সঙ্গম করতে নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এই 3টে দিন তোমরা যদি স্বামী স্ত্রী সঙ্গম করো, তাহলে যদি সন্তানের বীজ তোমাদের শরীরে চলে আসে, সেটা কিন্তু পজিটিভ হয় না। পরবর্তীকালে মারাত্মক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু সেই সন্তানের মধ্যে বা মায়ের শরীরের মধ্যে বা প্রসব হওয়ার আগের যে ট্রিটমেন্টটা হয় শরীরের মধ্যে, সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য। কেমন? অন্তঃসত্ত্বা মহিলাদের এই 3টে দিন কখনো কিন্তু বিছানায় বসে খেতে নেই, বিছানায় বসে কখনো মোবাইল নিয়ে বিছানায় বসতে নেই, কখনো বিছানায় বসে আমি মোবাইল টেপাটেপি করছি, কখনো নয়। কেননা মোবাইলের মধ্যে থেকেও যে নেগেটিভ ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু তোমার শরীরের হরমোনকে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এবং এই যে 3টে হরমোনের কথা বললাম, এই 3টে হরমোনকে নিজেদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকে কিন্তু কখনো ইনক্রিজ করে না, নিষ্ক্রিয় করে রেখে দেয়। এবং 3টে হরমোনই কিন্তু এক লেভেলে বিরাজ করে এবং একই ফাংশন করে। যাতে সেটা না করে, তাই জন্যই কিন্তু এই নিয়মাবলী। তাই জন্য মনে রেখো, অন্তঃসত্ত্বা মেয়েরা কখনো বিছানায় বসে খাবে না, চা পর্যন্ত খাবে না। অন্তঃসত্ত্বা মহিলারা কখনো কিন্তু, আমি শুলাম মাথার কাছে অফ করেও মোবাইল লাগবে না, বা মোবাইল কখনো কিন্তু বিছানায় শুয়ে বসে আচ্ছোয়া হয়ে কখনো কিন্তু মোবাইল নিয়ে নাড়াচাড়া করবে না। এটা অত্যন্ত নেগেটিভ তোমাদের সন্তানদের ক্ষেত্রেই। যারা অন্তঃসত্ত্বা মহিলা, এই সময়টা 22শে জুন 8টা 43 AM থেকে 9টা 8 PM 25শে জুন
এই সময়টাই কিন্তু যদি শিব বন্দনা করো বা স্তুতি, শিব স্তুতি বা গণেশ স্তুতি যদি তোমরা অভ্যেস করো বা বন্দনা করো, তাহলে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। মনে রেখো, এই সময় কখনো তুমি যেই ঘরে শুচ্ছ, আমি অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে বলছি, শিশুর ছবি ছাড়া কোনো ছবি শোয়ার ঘরে যেন কখনো না থাকে, বিশেষ করে কোনো পশুর ছবি। সেটা যতই আদুরে পশু হোক, যতই গৃহপালিত পশু হোক, যতই কিউট পশু হোক, কোনো পশুর ছবি কখনো কিন্তু নয়। কেবল শিশুর ছবি ছাড়া এই 3টে দিন অবশ্যই মাথায় রেখো। অবিবাহিত মহিলা যারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর পেছনে মারাত্মক সায়েন্স কাজ করছে আমি জানি। এই যে সময়টা বললাম অম্বুবাচী, যে সময়টা শুরুর সময়, অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তির এই যে সময়টা, মধ্যিখানের যে সময়টা, শুকনো লঙ্কা এবং কাঁচা হলুদ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো এবং কাঁচা হলুদ বাটা একত্রিত করে যেই ঘরে তুমি বাস করছো সেই ঘরের বাইরের দিক দিয়ে উত্তর দিকের কোণায় এবং দক্ষিণ পশ্চিম কোণায় যদি ছড়িয়ে দিতে পারো, তাহলে সেই ঘরের প্রতি যাদের কুনজর আছে বা গুপ্ত শত্রু আছে বা অর্থনৈতিক প্রবলেম রয়েছে, এইটা কিন্তু শর্ট আউট হয়ে যায়। এই যে গিটটা আটকে থাকে সেটা কিন্তু খুলে দেওয়া যায়। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি এবং এর পেছনে মারাত্মক কিন্তু সায়েন্স কাজ করে, এটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। পুরুষ এবং মহিলারা উভয়ই কিন্তু এই সময়টায় কখনো চুল কাটবে না, কখনো চুল কাটতে নেই, এটা কিন্তু মাথায় রেখো। এর পরের পয়েন্টটা কিন্তু অত্যন্ত ভাইটাল। বাথরুমে কখনো খালি বালতি রাখবে না, নয় জল ভরে রাখো, আর তা না হলে যদি খালি বালতি রাখতে হয় তাহলে উল্টে রাখো, কিন্তু কখনো খালি বালতি সোজা করে রাখবে না এই সময়টায়। এটা কিন্তু বাস্তুদোষও ক্রিয়েট করে। আবার এটা কিন্তু অম্বুবাচীর যে রীতি নীতি এবং সনাতনী প্রকরণগত যে ইমপ্লিমেন্টেশন, সেখানেও কিন্তু বলা হয়েছে কখনো বাথরুমে কিন্তু খালি বালতি রাখতে নেই। খালি বালতি যদি রাখতেই হয় তাহলে উল্টে রাখো, কিন্তু সোজা করে কখনো কিন্তু খালি বালতি রাখবে না। কেমন? বিছানাতে বসে কখনো কিন্তু স্টুডেন্টদের পড়াশোনা করতে নেই, মাটিতে বসে কখনো কিন্তু স্টুডেন্টদের পড়াশোনা করতে নেই। স্টুডেন্টরা সবসময় কিন্তু টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবে এবং দক্ষিণ দিকে মুখ করে কখনো কিন্তু পড়াশোনা করবে না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। মনে রেখো, চুলে শ্যাম্পু এই সময়টাই কখনো করা যাবে না। মহিলারা ভিজে চুল কখনো আঁচড়াবে না। স্নান করে ফ্যানে নিচে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নাও, তারপর সেটা আঁচড়াবে, কিন্তু ভিজে চুল কখনোই কিন্তু আঁচড়াবে না। এই সময়টাই কিন্তু নখ কাটতে নেই, এই সময়টাই কিন্তু বাসি খাবার কখনো খেতে নেই বা ফ্রিজে রাখা খাবার কখনো কিন্তু খেতে নেই। কেমন? বা গরম লাগছে তাই জন্য জল দেওয়া ভাত, ভাতটা আগের দিন করা, জল দেওয়া, সারা রাত রইল, তারপরের দিন সকালে উঠে খাচ্ছি পান্তা ভাত, কখনো কিন্তু নয়। এই যে সময়টা 22শে জুন 8টা 43 AM থেকে 25শে জুন 9টা 8 PM, এই সময় দেহের বস্ত্র ছাড়া ঘরের অন্য কোনো কিচ্ছু কিন্তু কখনো কাচতে নেই, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই যে সময়টা বললাম, হ্যাঁ, অম্বুবাচীর যে সময়টা, এই সময় মোটা লবণ দিয়ে, ফটকিরি দিয়ে এবং কর্পূর, দেখবে লুডোর ছক্কার মতন কর্পূর পাওয়া যায়, কিছুটা কর্পূর তার মধ্যে ফেলে দিয়ে এবং উষ্ণ জলে যদি ঘর মোছা যায়, তাহলে বলা হয় এই সময়টাকে যদি ইউজ করা যায় তাহলে বাস্তুর নেগেটিভিটি অনেকটা কিন্তু কেটে যায়। পরিশেষে তোমাদেরকে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একদম মিরাকেল, আমি যদিও মিরাকেল ম্যাজিককে কখনো বিশ্বাস করি না, কিন্তু এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য যে এই 22শে জুন থেকে 25শে জুন এই সময়টায় সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় বসে পশ্চিম দিকে মুখ করে তোমরা যদি ওম ছিন্নং মুন্ডং মালিব্যং অমাধৌদাত্রী রজোদাত্রী কুরু নমঃ, আমি কেটে কেটে বললাম তোমাদের বোঝার জন্য, এই মন্ত্রটা যদি 151 বার জপ করতে পারো, তাহলে দেখবে নিজের জীবনে
মনের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, ঊর্জাগত দিক দিয়ে, উৎসাহের দিক দিয়ে, প্রফুল্লতার দিক দিয়ে এবং ইন্সপিরেশনের দিক দিয়ে অদ্ভুত রকমের একটা কিন্তু পরিবর্তন আসে। আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।